লোকটা পূর্ব দিকের একটা বেঞ্চে বসে থাকবেন বলেছিলেন। আচ্ছা, পূর্ব দিক, ওই তো ওই দিকটা পূর্ব দিক মনে হচ্ছে। ওই তো ওখানে একটা লোক বসে আছে বেঞ্চে। আমি আমি বরং ওই দিকটা গিয়েই দেখি। ইনি সেই ফোনের ভদ্রলোক তো? আমি কি ওনার সাথে যেচে বাবানের বিষয় নিয়ে কথা বলবো? এটা কি ঠিক হবে? যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে? গুড মর্নিং আলো ম্যাডাম। আপনি আমায় কাল রাতে ফোন করেছিলেন? হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে কি প্রমাণ আছে বাবানের বিরুদ্ধে? আমি সব বলবো, আপনি আগে শান্ত হয়ে বসুন। আগে আগে শান্ত হয়ে আমার সব কথা শুনুন ম্যাডাম। আমার অনেক কথা বলার আছে। বাবান সেনগুপ্তর অন্যায় অপরাধের লিস্ট অনেক বড় ম্যাডাম। আমার নাম পৃথ্বীশ মিত্র। আমি একজন সাংবাদিক। সাংবাদিক? তার মানে কাল ফোনে আমি ঠিকই বলেছিলাম। আপনি সত্যি খুব ইন্টেলিজেন্ট এবং মেধাবী। আমি সেই জন্যই তো আপনার উপর এত ভরসা করেছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নর্থ 24 পরগনা। আমি বনগাঁ অঞ্চলের সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করি। আপনি বাবানকে কি করেছিলেন? সে অনেক বড় ঘটনা ম্যাডাম। কি ঘটনা? ওই বাবান সেনগুপ্ত আমার জীবনটাকে একেবারে তছনছ করে দিয়েছে। ওইটুকু ছেলে যে কত সাংঘাতিক আর কত শয়তান হতে পারে সেটা না জানলে আপনি বিশ্বাসই করতে পারবেন না ম্যাডাম। ওর ওই সরল সাদাসিধে মুখের আড়ালে যে কত বড় একটা শয়তানি মানুষ লুকিয়ে আছে সেটা না জানলে আপনি বিশ্বাসই করবেন না। ওর মতো এত ধূর্ত, এত সাংঘাতিক, এত নাটুকে মানুষ আমি আমার সাংবাদিক জীবনে আর দুটো দেখিনি। আমি জানি সেটা, কিন্তু আপনি আমায় একটা কথা বলুন, বাবান আপনার জীবন তছনছ কি করে করে দিল? বাবানের জাল ওষুধের কারবার আমার জীবনটাকে একবারে তছনছ করে দিয়েছে। তীর্থঙ্কর সেনগুপ্তর ওষুধের ব্যবসার আড়ালে বাবান রমিয়ে জাল ওষুধের ব্যবসা করে। তার মানে আমার ধারণাটাই ঠিক, বাবান সত্যি সত্যি এই জাল ওষুধের চক্রের সঙ্গে যুক্ত। শুধু যুক্ত নয় ম্যাডাম, এটাই ওর কাজ। এটা ওর মস্তিষ্ক প্রসূত ব্যবসা। বাবান সেনগুপ্ত তীর্থঙ্কর সেনগুপ্তর ব্যবসার আড়ালে ডেট এক্সপায়ার্ড ওষুধের ব্যবসা করে। তারপর সেই ওষুধগুলোকে রিপ্রিন্ট করিয়ে বাজারে ছাড়ে। তারপর সেই ওষুধগুলো বিভিন্ন জায়গায় ওর নিজের নেটওয়ার্কের মাধ্যমে পৌঁছে দেয়। বাবান সেনগুপ্তর নেটওয়ার্ক কোথায় কোথায় পৌঁছে গেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই সমস্ত কিছুই চলছে তীর্থঙ্কর সেনগুপ্তর ব্যবসার আড়ালে। মাই গড, পুলিশও প্রথমে এটাই বলেছিল। আমার তার জন্যই বাবানকে সন্দেহ হয়েছিল, আর এখন আমি 100% শিওর হলাম। কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই, প্রমাণটাই তো নেই। প্রমাণ আমার কাছে আছে ম্যাডাম, আর সেই প্রমাণ আপনাকে দেব বলেই আমি এখানে ডেকেছি। আমি অনেক দিন ধরেই এই বিষয়টার উপর কাজ করছি। যে বা যারা ওই নিরীহ মানুষগুলোর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে তাদের আমি কিছুতেই ক্ষমা করতে পারি না। আমিও পারি না। যে জীবনদায়ী ওষুধ খেয়ে মানুষ বাঁচার চেষ্টা করে, রোগমুক্ত হওয়ার চেষ্টা করে, সেই ওষুধকেও জাল করে বাজারে এভাবে ছড়িয়ে দিচ্ছে, এটা আমিও কিছুতে মেনে নিতে পারছি না। তাদেরকে আমিও কোনোদিন ক্ষমা করতে পারবো না।
এসব এসব জাল তারিখ পেরিয়ে যাওয়া ওষুধ খেয়ে না জানি কত মানুষের জীবনের ক্ষতি হয়ে যায়। ক্ষতি নয় ম্যাডাম, চরম ক্ষতি হয়ে যায়। আর সেই রকম একটা চরম ক্ষতি আমার জীবনে হয়ে গেছে। আমার সব থেকে আপনজনের সঙ্গে সেই রকম একটা ঘটনাই ঘটেছে। কি কি বলছেন? কার সাথে এমনটা হয়েছে? আমার স্ত্রীর সাথে। এই তো গত বছর পুজোর ঠিক আগে আগে আমার স্ত্রীর হঠাৎ করে জ্বর হলো। মানে খুব হাই ফিভার নয়, তবু আমি ডাক্তার দেখালাম। ডাক্তার বললো সিজন চেঞ্জের সময় এরকম একটু আধটু হয়। উনি ওষুধ লিখে দিলেন, কিন্তু সেই ওষুধ খাওয়ার 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে কি হয়েছে? মানে আপনার স্ত্রী ঠিক আছেন তো? না, আমার স্ত্রী ওষুধ খাওয়ার 1 ঘন্টার মধ্যে কেমন অস্থির হয়ে উঠল, ছটপট করতে থাকলো। তারপর তার হাত পা ঘামতে শুরু করলো। কিন্তু ঘাম হলে তো অনেক সময় জ্বর ছাড়ে। জ্বর ছাড়লো, উল্টে মাধবীর সারা শরীরটাই ঠান্ডা হয়ে গেল, হাত পায়ে জোর কমে গেল। ও আর উঠে বসে হাত পা নাড়াতেই পারছিল না। কি? হ্যাঁ, এমনকি কথা পর্যন্ত বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে আমার মাধবী পাথরের মতো হয়ে গেল। সাথে 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 আমি হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বিভিন্ন রকম টেস্ট করে আগের ডাক্তারের প্রেসক্রিপশন দেখতে চাইলো। দেখে বলল ওষুধের নাম যা আছে সে তো ঠিকই আছে, কিন্তু সিমটমস দেখে মনে হচ্ছে যে এই ওষুধেরই কোনো সাইড এফেক্ট হবে। টেস্টের রিপোর্টেও তাই বেরোলো। তারপর তারপর আপনি থানায় আর কিছু জানালেন না? ওষুধের দোকানে গিয়ে কিছু বললেন না? ওষুধের বিল তো নিশ্চয়ই ছিল আপনার কাছে। হ্যাঁ, বিলে ব্যাচ নাম্বারও উল্লেখ ছিল। তাও উনি এখন কেমন আছেন? একই রকম, নিথর হয়ে বিছানায় শুয়ে আছে। হে বাবা! তারপর 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 আর কি, কদিন তো মাধবীকে নিয়ে যুদ্ধের মতো কেটে গেল। তারপর মাধবীকে নিয়ে আমি বাড়িতে ফিরলাম। আমি ছুটে গেলাম সেই ওষুধ দোকানে। দেখলাম ওষুধ দোকানটা বন্ধ। তখন আমার সন্দেহ হলো নিশ্চয়ই এর পিছনে কোনো চক্রান্ত আছে। তারপর থেকেই আমি পুরো বিষয়টা খতিয়ে দেখতে শুরু করলাম। আর পুলিশকে জানাননি কিছু? উপযুক্ত প্রমাণ ছাড়া আমি কাউকে কিছু জানাতে চাইনি ম্যাডাম। এত বড় একটা লড়াই সঠিক প্রমাণ ছাড়া লড়া যায় না। সেই দিনের পর থেকেই আমি প্রমাণ সংগ্রহের জন্য উঠে পড়ে লাগলাম। এখন আমার কাছে সঠিক এবং উপযুক্ত প্রমাণ রয়েছে। আর আপনি কি করে জানলেন যে আমি এইসব বিষয় কিছুটা জানি আর সবটা জানতে চাই? আসলে যে কোম্পানির ওষুধ, সেই কোম্পানির লোকজনের উপর নজর রাখতে শুরু করেছিলাম আমি। আর যেহেতু সাংবাদিকতাটাই পেশা, তাই সঠিক পথেই এগোতে পারছিলাম। আর কিছুদিন পর কিছু সন্দেহজনক আচরণ দেখে আমার এই বাবান সেনগুপ্তর উপরই সন্দেহ হয়। আর তারপরেই আমি ওকে ফলো করতে শুরু করি। আর সেই সূত্র ধরেই আমি জানতে পারি আপনি তীর্থঙ্কর সেনগুপ্তর পুত্রবধূ। আর আপনিও বাবান সেনগুপ্তর উপর নজর রাখছেন বা ওকে ফলো করছেন। আমাকে যেভাবে হোক বাবানের আসল রূপটা সবার সামনে প্রকাশ করতেই হবে। প্রথমত, ও আমার শ্বশুর মশাইয়ের ওষুধের কোম্পানিকে বদনাম করার চেষ্টা করছে, বাড়ির সবাইকে ঠকাচ্ছে, সবার বিশ্বাসের সঙ্গে খেলছে, সেই সাথে অসুস্থ রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আর দ্বিতীয়ত ও আমার বোন ছায়ের জীবনটার সঙ্গে ছিনিমিনি খেলছে। ওর সঙ্গে মিথ্যের বন্ধুত্বের খেলা খেলছে, ওর সঙ্গে মিথ্যের ভালোবাসার খেলা খেলছে।
বাবানকে এক্সপোজ না করতে পারি সবার সামনে, তাহলে আমার বোনটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় বিপদ হয়ে যাবে। আমাকে যেভাবেই হোক বাবানের আসল মুখোশটা সবার সামনে প্রকাশ করতে হবে। ও আমার বোনকে সব রকম ভাবে কন্ট্রোল করা শুরু করে দিয়েছে। আমার বোনও ওর জন্য অস্থির হয়ে উঠেছে, ওর জন্য পাগল হয়ে উঠেছে। ওকে যেভাবেই হোক আমাকে বাঁচাতে হবে, আর তার জন্য আমার প্রমাণ লাগবে। আমার। আপনার কাছে কি প্রমাণ আছে বলুন? আমার কাছে বেশ কয়েকটা ভিডিও এবং কিছু তথ্য আছে। ভিডিও? কিসের ভিডিও? কি ভিডিও? আমাকে দেখান। না না, এই মুক্ত পরিবেশে আমি আপনাকে ভিডিওটা কিছুতেই দেখাতে পারবো না। আমি আপনাকে ভিডিও, তথ্য সব কিছু দিয়ে দেব। আমার মনে হয়েছে আপনি সেই উপযুক্ত মানুষ যে সঠিক লড়াইটা করতে পারবেন। বাবান সেনগুপ্তর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারবেন। কেন জানি না, আমার আপনার উপর খুব ভরসা হয়েছিল। আমি আপনার সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছি, আপনার মতো সৎ, সত্যবাদী, ট্যালেন্টেড মানুষের উপর ভরসা করা যায়। রুচিরা, তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো, আবার ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছো। চা বানাচ্ছ কার জন্য? এখন কেউ তো ঘুম থেকেই ওঠেনি। একজন ঘুম থেকে উঠে পড়েছে কাকিমানি। কে গো? মা ফিরে এসেছেন। সে কি, দিদি ভাই ফিরে এসেছে? কখন? মা কাল রাতেই ফিরে এসেছেন কাকিমণি, তবে পিসি ঠাম্মি ফিরতে পারেননি। আর মা এরকম করা চা সকাল সকাল খেতে কি ভালোবাসে সে তো তুমি জানোই। জানি, বানাও বানাও, ভালো করে বানাও। দিদি ভাইয়ের বরাবরের অভ্যাস ভোরবেলা উঠে কড়া চা খাওয়া। নিয়ে যাও, তোমার উপর খুব খুশি হবে। মা এমনিতেই আমার উপর খুব খুশি কাকিমণি, মা তো আমায় খুব ভালোবাসে। তবে আজকে একজনের কপালে খুব দুঃখ আছে। কি গো, কার কপালে? কার আবার? ওই পাকা মেয়ের কপালে, মানে আমাদের বাড়ির ছোট বউ আলোর কপালে। আলুর কপালে দুঃখ আছে? আলুর কপালে আবার কেন দুঃখ আছে? কেন আবার? মা সকালবেলা উঠেই আগে আলোর ঘরে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখে ওখানে ভাইয়া একা একা ঘুমোচ্ছে, আলো নেই। আলো ওখানে থাকবে কি করে? আলো কি ও ঘরে ঘুমোচ্ছে? ছায়া আসবার পর থেকে তো আলো ছায়ার ঘরে ওই গেস্ট রুমে ঘুমোয়। না কাকিমণি, মা সেখানেও খুঁজে এসেছেন, আলো ওখানেও নেই। সে কি, আলো এই সকাল সকাল কোথায় গেছে? কি জানি, মা বলাতে আমি তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, ম্যাডাম কোথাও নেই। মা তো শুনে একেবারে রেগে লাল হয়ে গেছে। আর তার উপরে লকডাউনের কদিন আলো যা যা করে বেরিয়েছে, ওই বস্তিতে খাবার বিলি করতে যাওয়া থেকে আরম্ভ করে হোম কোয়ারেন্টাইনে 14 দিনে থাকার থেকে, তারপরে ওর ওই বোন ছায়া হঠাৎ করে এসে আমাদের বাড়িতে ঢুকে পড়লো। এইসব শুনে মা তো খুব রেগে গেছেন। তারপর আজ সকাল সকাল সে উধাও। আমি বাবা জানি না, এইটুকুই বলতে পারি যে ওর কপালে খুব দুঃখ আছে আজকে। হ্যাঁ, আমি যাই মাকে চাটা দিয়ে আসি। হ্যাঁ রুচিরা, রুচিরা, এই যে মা, আমি তো এক্ষুনি আপনার ঘরে যাচ্ছিলাম। দেখুন না, আপনার পছন্দের মতো চা বানিয়েছি, একটু খেয়ে বলুন না কেমন হয়েছে। এখানে রাখলাম। হ্যাঁ, তোমার শরীর কেমন আছে দিদি ভাই? তুমি যে কালকে রাত্রে ফিরে এসেছো আমি জানি না। জানবে কি করে? খোঁজ নেওয়ার মতো সময় তোমার থাকলে তবে তো জানবে। ওমা, তুমি এরকম করে বলছো কেন দিদি ভাই? কেন বলবো না? এই কদিন আমি ছিলাম না, সংসারের দিকে এতটুকু খেয়াল রেখেছো? হ্যাঁ, এই যে মেয়েটা আলো যা খুশি তাই করে বেড়াচ্ছে, একটু ওকে শাসন করছো না তোমরা? শেষ পর্যন্ত বস্তির লোকেরা জমায়েত হয়ে বাড়িতে হল্লা করলো। ছি 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 ছি, এরপরেও তুমি ওকে শাসন করলে না। আসলে কি হয়েছে বলো তো? এই চুপ কর, আসলে নকলে বলে আমাকে বোঝাস না তো। এই মহামারীর মধ্যে মেয়েটা যখন তখন বাড়ির বাইরে চলে যাচ্ছে, নিজের বোনকে এনে বাড়িতে রাখছে, এগুলো তুই চোখে দেখেও কিছু বলবি না? হ্যাঁ, নাকি আমি নেই বলে সংসারটা বানের জলে ভেসে যাবে? আমার তো এখন তাই মনে হচ্ছে।
এইটা রাখুন। এটার মধ্যে সমস্ত তথ্য প্রমাণ, সব হার্ড কপি, সফট কপি সব আছে। এতদিন ধরে পরিশ্রম করে এই সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে আমি সব আপনার হাতে তুলে দিলাম। আপনি আপনি ওই বাবানের শাস্তির ব্যবস্থা করুন। ওর এই ভয়ঙ্কর ব্যবসার জন্য আর কোনো সাধারণ মানুষের জীবন যাতে নষ্ট হয়ে না যায় সেটার ব্যবস্থা করুন। আমি 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 জানি আপনি পারবেন। পারবেন তো? হ্যাঁ পারবো, আমাকে পারতেই হবে। আমার বিশ্বাস অন্যায় কখনো চাপা থাকে না। সত্যিটা একদিন মিথ্যের পর্দা সরিয়ে ঠিক বেরিয়ে আসবে। আমি ইচ্ছা করলেই এই সমস্ত তথ্য প্রমাণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিতেই পারতাম, কিন্তু আমার মনে হলো যে অপরাধী তার বাড়ির লোকও যদি সেটার বিরুদ্ধে কথা বলে তাহলে সেটা সবার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে এসব প্রমাণ দেওয়ার জন্য আপনাকে সত্যি অনেক ধন্যবাদ। আসছি। আসুন। লোকটা ওই খামে করে কি দিল আলো সেনগুপ্তর হাতে? কি দিল? না না, আমায় জানতেই হবে, আমায় জানতেই হবে ওই খামের মধ্যে কি আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ তোমরা রাস্তায় আছো তো? ভালো করে বুঝে নাও যেটা বলছি। হ্যাঁ, ব্যাংকের পাশের রাস্তাটা এখন ফাঁকা থাকে, এখন অনেক সকাল। আলো সেনগুপ্ত এখন ওই রাস্তা দিয়ে যাবে, আর ওর হাতে একটা সাদা রঙের খাম থাকবে। যে করেই হোক ওই খামটা কেড়ে নেবে, বুঝতে পেরেছো? ওই খামটা আমার চাই। এই তো এতদিনে আমাদের বাড়িটাকে বাড়ি বলে মনে হচ্ছে, তাই না জয়া? কারণ অলকানন্দা সেনগুপ্ত চিৎকার ছাড়া সেনগুপ্ত পরিবারের লোকেদের তো সকালে ঘুমই ভাঙে না, তাই না জয়া? এই আনন্দে একটুখানি গরম গরম চা হয়ে যাক। আচ্ছা তুমি কি বলো তো? কি? হ্যাঁ? তুমি না একটা সিরিয়াস মানুষ? হ্যাঁ, তুমি এখনো ঠাট্টাই আর কেন মোডে আছো? হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে আমি বাড়িতে ছিলাম না বলে বাড়ির আমি কোনো খবর রাখিনি? আমি জানি না বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। ওই মেয়েটা শেষ পর্যন্ত এই বাড়ির ছেলেকে সন্দেহ করছে, যা নয় তাই বদনাম দিচ্ছে। হ্যাঁ, গোয়েন্দাগিরি করছে ওর ওপরে। ছি 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 ছি, লোকে শুনলে বলবেটা কি? তুমি কার কথা বলছো? বাবানের কথা বলছি। আমাদের বাড়ি এরকম একটা শান্ত নিরীহ ছেলের নামে ও কি না কি বদনাম দিচ্ছে। হ্যাঁ, শেষ পর্যন্ত ওকে চোর বলছে। হ্যাঁ মা, বাবান তো কদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়াও করছে না। থাক না দিদি ভাই, ছাড়ো না এসব। আসলে আলো বাড়ির ভালো চেয়ে হয়তো এই কথাগুলো বলেছে। তুই চুপ কর। বাবান তোর ছেলে হতে পারে, তুই বাবানের মা হতে পারিস, কিন্তু তোর থেকে বাবানকে আমি অনেক ভালো চিনি। বাবানের মতন একটা শান্ত নিরীহ ভালো ছেলের নামে যে বদনাম দিতে পারে তাকে আমি মাথা খারাপ ছাড়া আর কিচ্ছু ভাবতে পারি না। বাবানের পরিবারের কাউকে ঠকাতেই পারে না। এই পরিবারের কারো কোনো ক্ষতি হতে পারে এমন কাজ বাবান করতে পারে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ সো মাচ। বাবানকে এতটা ভরসা করার জন্য অনেক ধন্যবাদ। আমায় যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরতে হবে। ফিরে দেখতে হবে এই খামের ভেতরে কি কি প্রমাণ আছে। কে আপনারা? দিন আপনার হাতের খামটা আমাদের দিয়ে দিন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দিন খামটা দিয়ে দিন। না, দেব না, দেব না, কিছুতেই দেব না। কে পাঠিয়েছে আপনাদের? বলুন কে পাঠিয়েছে? হা করে দেখছিস কি? ওনার হাত থেকে খামটা কেড়ে নিয়ে নে।
কিছুতেই দেবো না, দেবো না। আমি 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 এটা কিছুতেই দেবো না, কিছুতেই না। সাদা খামটা পর্যন্ত নিতে পারলো না, যত সব অপদার্থের দল। আর আর এই সাত সকালে ছোটদাবাই কোথা থেকে এলো? কোথা থেকে সুপারম্যানের মতো এসে আলো সেনগুপ্তকে বাঁচিয়ে নিল? বাড়িতে তো ঘুমোচ্ছে। অসহ্য অসহ্য।